অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাই হবে। রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা 10,000 অস্ত্র উদ্ধারে ডিসিদের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ। মাঠে থাকা সেনা সদস্যরা জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন, আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত। পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত, প্রকল্প উপস্থাপন করা হবে একনেকে। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর জানালেন পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগ আসার ক্ষেত্রে বড় বাধা সরকারি সংস্থার ধীরগতি। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। 2024 সালের 5ই অগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এগুলো যাচাই করা হবে। আর বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় 10,000 লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনও জমা পড়েনি। সেসব উদ্ধারে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা। বুধবার সকাল থেকে উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে একে একে মতবিনিময় করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, অন্তর্বর্তী সরকারের সময় করা মামলা যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বোমা মামলা, মিথ্যা মামলা যদি কারো বিরুদ্ধে হয়ে থাকে, তারা যথাযথ একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে আবেদন করবে উইথ আইদার চার্জশিট, এফআইআর এবং এজাহার সহ। তারা সেটা যাচাই বাছাই করে যদি সত্যিকারভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে, তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবে। চাঁদাবাজ বা সন্ত্রাসী বিভিন্ন ক্যাটাগরির বা অস্ত্র উদ্ধার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আটক হচ্ছে এবং আমাদের এই অভিযান কন্টিনিউ করবে। এদিকে বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে ডিসিদের পরামর্শ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী। পরিবেশ অধিদপ্তর বলেন বা আমাদের বন অধিদপ্তর বলেন, কার্যকর করার জন্য যে ভূমিকা দরকার সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চাই। আর পার্বত্যাঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। সর্বত্র জেলার সমন্বয় সাধন করবেন, মোটামুটি তত্ত্বাবধান করেন, সেটা আমরা নির্দেশনা দিলাম। এটা তো আগে ছিল, ওদের বললাম যে ওনারা যদি সুন্দরভাবে হ্যান্ডেল করেন তাহলে কিন্তু পরিস্থিতি ভালো থাকবে, এখনো ভালো আছে, আগামীতে ভালো থাকবে। অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এখন থেকে মেলার জন্য কোনো খেলার মাঠ বরাদ্দ দেওয়া যাবে না। রাজধানীতে কোনো মাঠকে হকার পুনর্বাসনের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। যেগুলো খেলার উপযোগী মাঠ সেগুলোতে নিশ্চয়ই তারা সেই হকার পুনর্বাসন করবেন না। জনপ্রত্যাশা পূরণ এবং মাঠ প্রশাসনকে আরো গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে সম্মেলনে ডিসিদের তাগিদ দেন মন্ত্রীরা। থ্যাংক ইউ সো মাচ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। মাঠে থাকা সব সেনা জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। দূরের জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার কোর কমিটির প্রথম সভায় বসে। আইন শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য গত 21 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করা হয়েছিল। আওয়ামী লীগ আমলে 2024 সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামানো হয়েছিল সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়ে এই মাঠে ছিল তারা। গণমাধ্যমের সব সমস্যার সমাধানে একটি আধুনিক তথ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় শেষে এই কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, অনলাইন সাংবাদিক এবং গণমাধ্যমকে একটি নীতিমালার মধ্যে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপতথ্য ছড়ানো রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হবে।
এটা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং ভবিষ্যতেও সে আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দায়িত্বে থাকতে চায়। এই সরকার আসলে তথ্য গোপন করার যে প্রবণতা আপনি আগে দেখেছেন, যুক্তি বলে যে এই সরকার এটা করতে যাবে না। আমরা ডিসি সাহেবদেরকে পরামর্শ দিয়েছি, তারাও যেন প্রস্তুত থাকেন তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন আমরা এই সক্ষমতা নিয়ে হাজির হব তখন তারা তাদের সহযোগিতা এবং তাদের কর্মসূচিগুলিকে তারা এগিয়ে নিয়ে যাবেন। যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। পদ্মা ব্যারাজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। দ্রুত একনেকে এই প্রকল্প উপস্থাপন করা হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি এসব কথা জানান। বলেন, পদ্মা ব্যারাজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। 180 দিনে কি কাজ সম্পন্ন হবে সে নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তিনি জানান, প্রধানমন্ত্রী 16 মে চাঁদপুর ও 25 মে ফেনী সফর করবেন। এই সফরে নানা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক, সমীক্ষা প্রায় সম্পূর্ণ। সকল দিক বিবেচনায় জনস্বার্থে এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটি মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। এর বাহিরে তিস্তা মহাপরিকল্পনা, সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে বড় বাধা সরকারি বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম। একথা জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংকট কাটিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। জ্বালানি সংকট নিরসনে আগামী 3 মাসের মধ্যে গ্যাস ও তেল উত্তোলনে দরপত্র আহ্বান করা হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা কম্পাসের আয়োজনে বুধবার রাজধানীর একটি হোটেলে দাতা দেশগুলোর প্রতিনিধিদের সাথে সংলাপে বসে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। উদ্দেশ্য, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পথ সুগম করা। আলোচনায় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়। উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ, প্রতিবেশীদের সাথে সম্পর্ক সহ নানা বিষয়। সংলাপ শেষে স্থানীয় সরকার মন্ত্রী জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। এই বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে, তারা বলছেন যে এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায়। সেগুলো আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য। অন্য এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী জানান, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুমোদন প্রক্রিয়া সহজ করছে সরকার। We are going to make this territory investable. How? The first emphasis we are going to put on cut down on the logistic cost. মন্ত্রী আরও জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। 3 দিনের সফরে চীনে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবার বেইজিং পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং। আজ বেইজিংয়ের দিয়াও উতাই স্টেট গেস্ট হাউসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, উন্নয়ন নীতি এবং কৌশলগত অগ্রাধিকারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া সফরকালে পররাষ্ট্রমন্ত্রী সিপিপিসিসির চেয়ারম্যান সহ চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। রোদের হাসিতে হাওড় অঞ্চলে কৃষকের মুখেও হাসি। পুরো দমে ধান শুকানো এবং সংগ্রহে ব্যস্ত তারা। তবে শর্তের বেড়াজালে সরকারিভাবে ধান চাল সংগ্রহের সুযোগ কাজে লাগাতে পারছেন না বেশিরভাগ কৃষক। সরকারি হিসেবে ফসলের যে ক্ষতি নিরূপণ করা হচ্ছে তা মানতে নারাজ কৃষক। তাদের দাবি, প্রকৃত ক্ষতি আরও অনেক বেশি। রোদের আলোয় কৃষকের আলো, ক্ষতি পিছনে ফেলে এখন ফসল বাঁচানোর লড়াই। মাঠ খলায় ধান শুকানো ও সংগ্রহে ব্যস্ত সুনামগঞ্জের কৃষক।
কৃষি বিভাগ জানিয়েছে জেলার 20,160 হেক্টর ফসলি জমি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত আর চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত 16,401 হেক্টর জমির ধান। ক্ষতির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। কৃষকের দাবি প্রকৃত ক্ষতি আরও বেশি। পানি বাড়ে আবার টানি টানতে টানতে নৌকাও নাই তখন উপরা নৌকা আনি এখন না তো এবার নৌকা নিয়ে গেছে আবার বালতি টেনে আনি ধান আনারও কোনো আমরা আর অস্তিত্ব রয়েছে না। তখন আশাবাদী আমরা যদি উকাইতাম বাড়িতে বাল বাচ্চা লইয়া খাইমু আর না হলে হলেই ধান। নতুন করে বৃষ্টিপাত না হওয়া এবং রোদের দেখা মেলায় স্বস্তিতে কিশোরগঞ্জের কৃষক। তবে ক্ষতিগ্রস্ত ধান ঘরে তুলেও বিক্রি করতে পারছেন না তারা। সরকার আগাম সংগ্রহ শুরু করলেও সুফল পাচ্ছে না বেশিরভাগ কৃষক। এছাড়া বাজারে ক্রেতার অভাব ও সরকারি গুদামের কঠোর শর্তের চাপে তারা কম দামে দালালের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। নেত্রকোনার হাওড়া অঞ্চল সহ 10 উপজেলার পানি কমতে শুরু করলেও ধান নিয়ে বিপাকে কৃষক। শুকাতে না পারায় সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমের সুফল পাচ্ছে না তারা। প্রাথমিক হিসেবে জেলায় 69,698 কৃষকের 313 কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত। হবিগঞ্জে 67% ধান এখনও মাঠে পড়ে আছে, যা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। শর্তের বেড়াজালে ধান চাল সংগ্রহের সুযোগ কাজে লাগাতে পারছে না কৃষক। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। বুধবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যের শপথ অনুষ্ঠিত হয়। তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেয়। আরপিও অনুযায়ী মনিরা শারমিন এখানে একজন বৈধ প্রার্থী। মনিরা শারমিন এখানে নিয়ম অনুযায়ী এবং আপনার কৃষি ব্যাংকের বিধি অনুযায়ী তিনি 3 মাসের বেতন জমা দিয়ে তার সার্ভিস টার্মিনেট করেছেন। সুতরাং নির্বাচন কমিশন বেআইনিভাবে তার নমিনেশন পত্র বাতিল করেছেন। সংরক্ষিত নারী আসনের যারা প্রার্থীরা থাকে তাদের কোনো কনস্টিটিউয়েন্সি থাকে না। এটি আসলে অ্যাপ্লিকেবল না আমার উপরে এই আরপিওর এই ধারাটি, এবং আমার মনে হয় যে এই ধারাটি আসলে আরো স্পষ্ট হওয়ার জায়গা রাখে। কোরবানির পশু আনা নেওয়ার সময় চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে সরকার। তবে এমন কোনো ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কোনোভাবেই সড়কে বা রেল লাইনের পাশে হাট সম্প্রসারণ করা যাবে না বলেও জানান তিনি। ঈদুল আজহার বাকি আর কিছুদিন মাত্র। এর মধ্যে সরকারের পক্ষ থেকে কুরবানির পশুর হাট সহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে এবার বসছে 26টি পশুর হাট। এরই মধ্যে সব হাট প্রস্তুতির কাজ এগিয়েছে বেশ। এরই অংশ হিসেবে বুধবার গাবতলীর পশুর হাট পরিদর্শন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। সঙ্গে ছিলেন সিটি প্রশাসক ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন, এবার কোনোভাবেই পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হতে দেয়া হবে না। সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। নির্ধারিত স্থানের বাইরে হাট সম্প্রসারণ করলে কঠোর ব্যবস্থার কথাও জানান প্রতিমন্ত্রী। এদিকে হাট ইজারার ক্ষেত্রে দলীয় বিবেচনা রাখা হয়নি বলে দাবি করছেন উত্তর সিটির প্রশাসক। গরুর হাট টেন্ডার দেওয়া হয়, ইজারা দেওয়া হয়, একদম ওপেন টেন্ডার, সকলের সামনে। এখানে দলীয় বিবেচনা থেকে শুরু করে কোনো কিছু এখানে যেহেতু প্রশ্ন যদি কেউ করে থাকে সেটা বিভ্রান্তমূলক প্রশ্ন হবে। সর্বোচ্চ দরদাতা এবং যাদের কাগজপত্র শর্তাবলীকে শপথ রাখবে তাদেরকে ইজারা দেওয়া হবে। আর চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের মনিটরিং সেল গঠনের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক মহাসড়কের উপরে কোন রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। ঈদুল আজহার 7 দিন আগে পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল, সেন্ট্রাল মনিটরিং সেল আমরা স্থাপন করব। সারা দেশের সাথে যোগাযোগ থাকবে। মহাসড়কগুলোকে যেখানে যেখানে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে মনিটর করা হবে, আর যেখানে যেখানে নাই সেখানে আমরা যথোপযুক্ত ব্যবস্থা করব। সানজিদুল আলম, ডিবিসি নিউজ। দেশে গত 4 বছরে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে 83%। সেই সঙ্গে জ্বালানি খাতে 15% বেড়েছে আমদানি নির্ভরতা।
IEEFA এর প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। তেলভিত্তিক অতিরিক্ত খরচে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার এবং ক্যাপাসিটি চার্জের কারণে এমন সংকট তৈরি হয়েছে বলেও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। কোনোভাবেই দেশের বিদ্যুৎ খাতে খরচের লাগাম টানা যাচ্ছে না। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস IEEFA এর গবেষণা বলছে 2020-21 থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত দেশে বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন খরচ 6 টাকা 61 পয়সা থেকে বেড়ে 12 টাকা 10 পয়সা হয়েছে। এছাড়া জ্বালানি আমদানির উপর নির্ভরতা 47.7% থেকে 15% বেড়ে 62.5% দাঁড়িয়েছে। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা যদি বিবেচনা না হয় 2024-25 অর্থ বছরেই গড় উৎপাদন খরচ হয়েছে 27 টাকার উপরে এবং সেখানে 9.5 টাকার মতো ক্যাপাসিটি পেমেন্ট গিয়েছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আপনার ক্যাপাসিটি পেমেন্ট গিয়েছে 5 টাকা 90 পয়সার মতো প্রতি ইউনিটে। 50-55% বা এর আশেপাশে লোড ফ্যাক্টর এগুলো অপারেট করেছে, যে কারণে ক্যাপাসিটি পেমেন্টটা বেশি। শুধু তাই নয়, 2024-25 অর্থবছর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে স্বাভাবিক হলেও দেশের বাজারে দাম কমেনি, উল্টো বেড়েছে। 2024-25 অর্থ বছরে 22-23 অর্থ বছরের যে গড় মূল্য আছে কয়লার এবং অন্যান্য জ্বালানির মূল্য, সেখান থেকে দাম কমে আসে সিগনিফিকেন্টলি। যেমন কয়লার দাম প্রায় 59% পর্যন্ত 2024-25 অর্থ বছর কমে আসে, কিন্তু আমাদের খরচ কিন্তু কমেনি, বরং 2024-25 অর্থ বছরে আগের বছরের চেয়ে আরও 6% মতো বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে। গবেষণা বলছে বিশ্বজুড়ে মোট বিদ্যুতের 30% আসে নবায়নযোগ্য উৎস থেকে, সেখানে বাংলাদেশে তা মাত্র 2.3%। চুরি এবং সিস্টেম লস বন্ধ করতে না পারলে আগামীতে বিদ্যুৎ খাতে সংকট আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সরকারি বিদ্যুৎ কেন্দ্র কম প্ল্যান্ট ফ্যাক্টরে চলে, ব্যক্তিগত বিদ্যুৎ কেন্দ্রগুলো বেশি প্ল্যান্ট ফ্যাক্টরে চলে। এটা এক ধরনের প্রতারণা। আগেকার সরকারের মানে আমলে প্রতিষ্ঠিত পদ্ধতি প্রক্রিয়া যে একই আছে, অব্যাহত আছে, এটা তার একটি জ্বলন্ত প্রমাণ। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিল থেকে জুনে যে পরিমাণ LNG আমদানি করা হয়েছে, চলতি বছরের একই সময়ে সমপরিমাণ আমদানিতেই বাড়তি লাগতে পারে $1 বিলিয়ন। কারণ $10 থেকে $12 MMBTU LNG এখন $20 ছাড়িয়েছে। নতুন ক্ষেত্র আবিষ্কার না হলে 2030 সালের পর দেশি গ্যাস উৎপাদন শূন্যের কাছাকাছি চলে যাবে। সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে গবেষণায়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গে বড় জয়ের পর সরকার গঠনে তোড়জোড় চলছে বিজেপির। শপথ অনুষ্ঠিত হবে শনিবার। নতুন বিধায়কদের সাথে বৈঠক করতে কলকাতা যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে এখনই সরে যেতে নারাজ তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন 100 আসনে ভোট লুট করে হারানো হয়েছে তার দলকে। বিধানসভা নির্বাচনের পর এখন অন্যরকম হাওয়া বইছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। আর পরাজিত তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে ভোট লুটের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। মঙ্গলবার রাতে 6 ঘন্টার বেশি সময় ধরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 100 আসনে ভোট লুট করেছে বিজেপি। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, বাট মোরালি আই এম টেলিং ইউ দ্যাট উই ওয়ান দ্য ইলেকশন। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বলা হয়েছে মমতাকে। তবে তিনি জোর গলায় জানিয়েছেন এই হুকুম মানবেন না, পদত্যাগ পত্র নিয়ে যাবেন না রাজভবনে। তবে তার এমন সিদ্ধান্তে ভারতের সাংবিধানিক সংকট সৃষ্টি হবে না। পদত্যাগ না করলেও তিনি হয়ে যাবেন সাবেক মুখ্যমন্ত্রী। মমতার এমন ঘোষণা অবস্থানকে পাত্তাই দিচ্ছে না রাজ্য জয় করা হিন্দুত্ববাদী দল বিজেপি। দলটি ব্যস্ত সরকার গঠন নিয়ে। নতুন বিধায়কের সাথে বৈঠক করতে কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে রাজ্য হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কুলহারা, তখন তার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। সভাপতি রাহুল গান্ধী সমর্থন জানিয়েছেন ভোট চুরির অভিযোগকে। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে 206 আসনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। আর টানা 3 বার ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে 81 আসনে।
রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তিনি এও বলেছেন ইরানের উচিত আত্মসমর্পণ করা, তবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে ইরান মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পারস্য উপসাগর উপকূলে যুদ্ধ উত্তেজনায় এবার কিছুটা ভাটার টান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান আপাতত স্থগিত রাখছে ওয়াশিংটন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমনটাই জানিয়েছেন তিনি। এর আগে ট্রাম্প তার ওভাল অফিসে গণমাধ্যম কর্মীদের বলেন ইরানের উচিত সাদা পতাকা উড়ানো এবং আত্মসমর্পণ করা। রক্তপাত কারো কাম্য নয়, তাদের একমাত্র পথ হলো আত্মসমর্পণ করা। আমরা একটি সুন্দর চুক্তির অপেক্ষায় আছি, তবে তা হতে হবে আমাদের শর্তে। তবে ট্রাম্পের এই আত্মসমর্পণ তত্ত্বকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান থেকে এক্সে দেয়া এক কঠোর বার্তায় তিনি জানান চাপ প্রয়োগ করে ইরানকে দমানো যাবে না। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় এবার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তাব দিয়েছে ইরাক। দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সংকট নিরসনে ইরাক সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল জাইদি। কূটনীতির টেবিলে দাবার চাল চলছে সমানে। এখন দেখার বিষয় হোয়াইট হাউসের চাপ আর তেহরানের আপোষহীন অবস্থান শেষ পর্যন্ত কোন বিন্দুতে গিয়ে মেলে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।